হুম। তো দেখো লাস্টে তোমাদেরকে পিটির একটা কনসেপ্ট দিয়েছিলাম, এবং পিটি থেকে একটা কনসেপ্ট দিয়েছিলাম যে পিটিটাকে আমরা কিভাবে কিছুটা ভোল্টেজ লেভেলটা কমিয়ে হোক বা এ হোক, ভোল্টেজ লেভেলটা কমিয়ে হোক বা যা করে হোক আমি পিটিটাকে কি করে ইউজ করতে পারি বা না পারি সেটার একটা কনসেপ্ট তোমাদের দিয়েছিলাম, তাই তো? এবং বলেছিলাম যে আজকে আমি সিটির কনসেপ্টটা দেবো, সিটির কনসেপ্টটা নেওয়ার পর অ্যাকচুয়াল চ্যাপ্টার আমরা ঢুকবো, ঠিক আছে? এবং সিটি মানে আমি বলেছিলাম যে এটাও একটা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার। যেরকম পিটি তোমরা দেখলে যে পোটেনশিয়াল ট্রান্সফর্মারের কাজ হচ্ছে বেসিক্যালি ভোল্টেজকে আমার কমিয়ে আনছে, রিডিউস করে আনছে, স্টেপ ডাউন করে, সেরকম সিটির কাজ হচ্ছে কারেন্টটাকে বেসিক্যালি আমার স্টেপ ডাউন করবে। এবং যে কোনো ট্রান্সফর্মিং প্রিন্সিপালটা আমরা যেটা জানি যে V1/V2 ইকুয়াল টু তোমার N1/N2 ইকুয়াল টু উল্টোটা I2/I1। অর্থাৎ দেখো যার টার্নস রেশিও বেশি তার থ্রু কিন্তু কারেন্টটা কম হবে, যার টার্নস রেশিও কম তার থ্রু কারেন্ট বেশি হবে, ঠিক? এখন এখানে আমরা কি করব, এখানে আমরা পিটিতে যা করেছি এক্স্যাক্টলি তার উল্টো কনসেপ্টটা আসার চেষ্টা করব। অর্থাৎ পিটিতে আমরা কি করেছিলাম, ধরো পিটির ক্ষেত্রে আমরা এখানে একটা ভোল্টেজ ছিল 400 কেভি, এবং 400 কেভি লাইনের সাথে আমরা যখন পিটিকে কানেক্ট করতাম সিম্পলি দুটো লাইন থেকে বার করতাম, এর প্রাইমারি ওয়াইন্ডিং যেটা ছিল সেটা ছিল হায়ার টার্নের, আর সেকেন্ডারি ছিল লোয়ার টার্নের। এখান থেকে আমি একটা সেকেন্ডারি যে ভোল্টেজটা পেতাম ডাইরেক্টলি ভোল্ট মিটারে মাপতাম। মেবি দিস রেশিও ওয়াজ ইন দ্য রেঞ্জ অফ সাপোজ 10,000 ইস টু 10, মেবি 100, এইরকম রেশিওতে এটা ছিল পিটির ক্ষেত্রে। ওখানে আমাদের স্টেপ ডাউন করার কারণ ভোল্টেজটাকে কমিয়ে আনা, এখানে কিন্তু করব উল্টোটা। এটা একটু মাথায় রাখো। নেক্সট আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে আমি জাস্ট একটা জিনিস আঁকছি, আমাকে দেখে বলো তো কটা টার্ন আছে। ধরো আমি একটা ছবি আঁকলাম, তো আমাকে অ্যান্সারটা বলো কটা টার্ন রয়েছে, এখানে কটা টার্ন দেখতে পাচ্ছ তোমরা, জাস্ট একটু বলো। চারটে। চারটে না, হচ্ছে এক্স্যাক্টলি পাঁচটা। পাঁচবার দেখো এইখান থেকে দেখো, এক ধরো, দুই ধরো, তিন ধরো, চার ধরো, পাঁচ ধরো, ধরে নাও পাঁচটা টার্ন আছে। আমাকে কেউ বলো তো এখানে কটা টার্ন আছে। জিরো। অ্যান্সার এটাই ভুল। দেখে মনে হচ্ছে এখানে জিরো টার্ন আছে, অ্যাকচুয়ালি কিন্তু এখানে একটা টার্ন আছে, সিঙ্গেল টার্ন। একটা নর্মাল কন্ডাক্টর মানে কিন্তু স্যার সিঙ্গেল টার্ন। কেন কনসেপ্ট আমরা ওভাবে ভাববো, তার কারণ হচ্ছে ধরে নাও এটা একটা সাপোজ কন্ডাক্টর, সে একটা আই অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করছে, এবং তোমরা অ্যাম্পিয়ারের ফর্মুলাটা জানো। এই তার একটা সার্টেন রিজিয়ন জুড়ে আমার একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। তাহলে সে যখন একটা ওয়্যার দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে এই রিজিয়নে কিছু তো ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে, রাইট? তাহলে যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্সটা এই রিজিয়নটায় তৈরি হচ্ছে, দ্যাট ম্যাগনেটিক ফ্লাক্স উইল এক্সিস্ট অনলি অ্যান্ড ইফ অনলি দিস কন্ট্যাক্ট হ্যাজ সাম নাম্বার অফ টার্নস। কারণ ব্যাপারটা হচ্ছে তুমি যদি V1/V2 Ny/N2 করতে চাও, সেখানে খেয়াল করে দেখো এই যে ম্যাগনেটিক ফ্লাক্সটা, তুমি যদি চাও ওটাকে অন্য কোনো কয়েলে আমি কাট করাবো, তুমি এই রিজিয়নের মধ্যে একটা কয়েল এরম রেখে দাও, এবং দেখো সেই কয়েলটা যেহেতু এর ভেতর দিয়ে একটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্যারি হচ্ছে, সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা এই কয়েলের মধ্যে ইনডিউসড হয়ে যাবে, তুমি এখানে একটা ভোল্টেজ দেখতে পাবে। তাহলে এই যে ভোল্টেজটা তুমি দেখতে পেলে, আমি ধরে নিচ্ছি এখানে কত টার্ন আছে আমি জানি না, এইটা উপরটা, কিন্তু নিচে যা হোক একটা টার্ন আছে, ধরি এক্স নাম্বারের টার্ন আছে। দ্বিতীয় হচ্ছে যে এখানে আমার কি ভোল্টেজ আছে না আছে আমি এখন দেখতে যাচ্ছি না, মোট কথা এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, এবং আমি যদি এটাকে ভোল্টমিটার না লাগিয়ে এটা ধরে আমি যদি শর্ট সার্কিট করে দিই না, তাহলে দেখবে এখান থেকে একটা কারেন্ট ফ্লো শুরু হয়েছে। তার মানে কি এখান দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, এটা দিয়ে একটা কারেন্ট যাচ্ছে। তার মানে দেওয়ার ওই সাম I1/I2 equal to basically your N2/N1, and what is your N2, suppose this is I1 and this is I2, and through this coil I2 is flowing. So suppose in case of N we have replaced it with X, right? সেখানে খেয়াল করে দেখো N2 যদি জিরো হয়ে যায় তাহলে এখানে কিন্তু কোনোদিনই কোনো ভোল্টেজ হোক বা কারেন্ট হোক এই জায়গাটায় সিম্পলি আসতো না। এসেছে, তার কারণ হচ্ছে এখানে অবশ্যই কিন্তু জিরো নাম্বারের টার্নস নেই, সেই জন্যই এটাকে আমি কখনোই জিরো নাম্বারের টার্নস করবো না, এটা বেসিক্যালি সিঙ্গেল টার্নের একটা কয়েল। দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা সবার কাছে, কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলতে পারো। ওকে, তো ব্যাস এইটা যখন তোমার মাথায় ঢুকলো, তাহলে এবার আমরা এই পয়েন্ট অফ ভিউ থেকে ভাবার চেষ্টা করি যে আর কি কি হতে পারে। অর্থাৎ একটা কন্ডাক্টরের ভেতর দিয়ে মনে করো এরকম করে কারেন্ট ফ্লো হচ্ছে, এবং সেটাকে আমি ধরে নিচ্ছি সিঙ্গেল টার্নের কয়েল, 1T হতে লিখলাম, হ্যাঁ, সিঙ্গেল টার্নের একটা কয়েল।
এবং আমি কি করলাম, এই রিজিয়নটায় অর্থাৎ এই কন্ডাক্টরটাকে বেস করে আমি একটা কয়েল এরকম করে পাকালাম। তো ন্যাচারালি বুঝতেই পারছো যে আমি যদি কন্ডাক্টরটার ভেতর দিয়ে উপর দিয়ে কয়েলটা এরকম করে পেঁচিয়ে নিয়ে যাই, দুটো জিনিস মাথায় রাখবে। ফার্স্ট অফ অল হচ্ছে এই কন্ডাক্টরটা কিন্তু ইনসুলেটেড, নট নেকেড কন্ডাক্টর। এমনটা নয় যে এই যে উপরে কয়েলটা আমি প্লেস করেছি তার সঙ্গে এটা ডাইরেক্টলি কোনো টাচ আছে, কখনোই টাচ নেই। যে ব্ল্যাক কালারের কন্ডাক্টরটা দেখছো, দ্যাট ইজ ইনসুলেটেড কয়েল। অ্যান্ড মোর ওভার, হোয়াট এভার ইউ আর মানে এই যে কন্ডাক্টরটা যেটা তুমি উপর দিয়ে পেঁচানো আকারে নিয়ে গেছো, অর্থাৎ এই যে কয়েলটা, দ্যাট কয়েল ইজ অলসো ইনসুলেটেড, রাইট? তো এই যে ইনসুলেটেড কয়েলটা রয়েছে, সেই কয়েলটা হোক বা যেই হোক, তাদের মধ্যে ডাইরেক্ট কোনো ইলেকট্রিক্যাল টাচ নেই। এমনটা নয় যে এর ভেতর দিয়ে কারেন্ট গেলে হয়তো এটাতে ডাইরেক্ট টাচ হয়ে যাচ্ছে, টাচের কোনো ব্যাপার কিন্তু এখানে আগেই নেই, রাইট? নেক্সট হচ্ছে যে এই রিজিয়নটার দিয়ে তোমার যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স গুলো ফ্লো হচ্ছে, দেখো প্রত্যেকটা ম্যাগনেটিক ফ্লাক্স কিন্তু তোমার এই রিজিয়নের কয়েলকে ইনডিউস করেছে বা কাট করেছে। যদি ইনডিউসড বা কাট করে থাকে, তখন কি কি ঘটনা ঘটবে? যা হওয়ার তাই হবে। অর্থাৎ এই ভেতর দিয়ে যদি এসি কারেন্ট ফ্লো করে, যদি এর ভেতর দিয়ে এসি কারেন্ট ফ্লো করে, তার মানে এই চত্বরে যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স গুলো ক্রিয়েট হবে, সেই ম্যাগনেটিক ফ্লাক্স গুলো নেচে থাকবে কিন্তু এসি। এবং তারাও দেখো এই দিকের কয়েলটাতে ইনডিউসড হবে, যেই হবে তখন এইখানে একটা তারা ভোল্টেজ তৈরি করবে, এইখানে একটা ভোল্টেজ তৈরি করবে। দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা? কিচ্ছু না, অত ভাবতে যাও না, যে শুধু ভাবো যে মনে করো তোমার একটা কন্ডাক্টর রয়েছে, সাপোজ এইটা একটা কন্ডাক্টর। মনে করো, যদিও এটা বুঝতে পারছো না চার্জারের কেবল, তো এর ভেতরে তো দু তিনটে কন্ডাক্টর আছে, ওটা ভেবো না। মনে করো এর ভেতর দিয়ে একটাই কন্ডাক্টর আছে, কপারের, মনে করো ভেতর দিয়ে ওয়্যার আছে, তার বাইরে দিয়ে একটা ইনসুলেশন রয়েছে। তো মনে করো এটা একটা সার্টেন, এর ভেতর দিয়ে একটা এসি কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এ যখন এসি কারেন্ট ফ্লো করবে, এটা নেকেড হোক বা এর উপরে ইনসুলেশন থাকুক, মোট কথা এর চারধার রিজিয়ন জুড়ে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। সেটা তুমি ইনসুলেশন দিয়েছো নাকি দাওনি তার উপর ডিপেন্ড করবে না, কারণ ম্যাগনেটিক ফ্লাক্স কিন্তু ইনসুলেটরের ভেতর দিয়েও পাস করছে। এমনটা নয় যে ইনসুলেটর দিচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স বাইরে আসতে পারবে না, আসবে। হ্যাঁ, ইনসুলেশনটা খুব মোটা হলে ওর হবে না, সেটা অন্য ইস্যু। মোট কথা যেরকম ইনসুলেশন থাকে, ইটস ওকে। তো এই ভেতর এর আশেপাশে রিজিয়ন জুড়ে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। তুমি যদি ওই এইখানে একটা ইনসুলেটেড মানে এরকম কন্ডাক্টরকে আমরা পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে যাও, তাহলে তার আউটপুটে দেখবে একটা ভোল্টেজ চলে এসছে, কারণ দ্যাট that coil or conductor is basically in a path of flowing flux. That conductor is cutting some flowing flux, কিছু flowing এখানে flux ক্যারি হচ্ছিল, সেগুলো এই কন্ডাক্টরে কাট হয়ে গেছে। আর you know the formula, E equal to minus n d phi sorry n d phi dt, অর্থাৎ ই দিস এন ইজ দ্য নাম্বার অফ টার্নস অফ দিস কয়েল। এই পেঁচানো কয়েলটার নাম্বার অফ টার্নস হচ্ছে এন, ডি ফাই হচ্ছে এর ভেতর দিয়ে ভ্যারিয়েবল ফ্লাক্স উইথ রেসপেক্ট টু টাইম যে ফাংশনে ফ্লো হচ্ছে। যদি বুঝতেই পারছো, এটা যদি ফিক্সড ফ্লাক্স হয়ে যায়, অর্থাৎ যদি ডিসি যায়, সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজ ইনডিউস হবে না। আগের দিনও তাই বলেছি। এখানেও হচ্ছে যে তোমার এখানে যে এসি ফ্লাক্সটা রয়েছে সেটা ভ্যারিয়েবল ফ্লাক্স, তাহলে এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। খেয়াল করে দেখো, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ট্রান্সফর্মার অ্যাকশন ওয়্যার the single turn 1T is your primary, whereas this coil is your, say, number of x turn is your secondary. দেখো এখানে একটা ট্রান্সফর্মার অ্যাকশন হয়ে গেল। ট্রান্সফর্মার হওয়ার জন্য যে তোমার ম্যাগনেটিক মেটেরিয়ালের কোর লাগবে, দ্যাট ইজ নট অলওয়েজ এনাফ, লাগবে না। ম্যাগনেটিক কোর তুমি যদি দাও, ফ্লাক্স ক্যারিং পাথটা ভালো হবে। যেখানে তোমার অত বেশি ফ্লাক্স ক্যারিং পাথ দরকার নেই, বিকজ আই হ্যাভ ইউজ দিস ইনস্ট্রুমেন্ট সিটি ফর মাই মেজারমেন্ট পারপাস, নট ইজ ইউজ ফর ইউর পাওয়ার তো ড্র করছি না, শুধু মেজার করব। তাহলে আমার যদি মেজারমেন্ট করতে হয়, আমার অত ভালো ক্যারি মানে কোর মেটেরিয়াল লাগবে না। যদি মনে হয় যে কোর মেটেরিয়াল দিলে ভালো হয়, সেটা আমি পরে দেবো, সেটা পরে ভাবনা চিন্তা করছি। মোট কথা এর গায়ে যদি আমি একটা কয়েল জড়াই, দেখবো যে এইটা হচ্ছে উপরের লাইনটা হচ্ছে সিঙ্গেল টার্ন,
নিচেরটা হচ্ছে এক্স নাম্বার অফ টার্ন অর্থাৎ সেকেন্ডারি। তো এই প্রাইমারি টু সেকেন্ডারি যদি একটা দিই আমি, তাহলে বুঝতে পারছো প্রাইমারির ভেতর দিয়ে যে কারেন্ট যাবে, সেকেন্ডারিটাকে আমি যদি শর্ট সার্কিট করে দিই, তাহলে এর ভেতর দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে। এবং সেই কারেন্টটা কত, ধরে নিচ্ছি সেই সেকেন্ডারি কারেন্ট যদি I2 হয়, and if my primary current is I1, then obviously I1 by I2 equal to উল্টোটা, অর্থাৎ দেখো এই দিকে টার্ন x by 1, বা বলতে পারি I2 equal to I1 by x। তাহলে I2 equal to যদি I1 by x হয়, এবং যদি এই সার্কিটের ভেতর দিয়ে তোমার ধরে নাও 1000 অ্যাম্পিয়ার ফ্লো করে, আচ্ছা অত অ্যাম্পিয়ার দরকার নেই, ধরো 100 অ্যাম্পিয়ার ফ্লো করছে, তুমি বলছো যে আমি 100 অ্যাম্পিয়ার মেজারমেন্ট করতে পারবো না, খুব কষ্টকর, 100 অ্যাম্পিয়ার মানে হিউজ কারেন্ট যেটা, তো 100 অ্যাম্পিয়ার এর ভেতর দিয়ে ফ্লো করছে, and suppose number of turns of x is your 100 suppose, then you can obviously find out I2 equal to your 100 by 100 means 1 ampere। অর্থাৎ আমি যদি এই লাইনটাকে শর্ট সার্কিট করে দিই না, তাহলে এর ভিতর দিয়ে 1 অ্যাম্পিয়ার ফ্লো হবে। যদি এখান দিয়ে তুমি 200 অ্যাম্পিয়ার পাঠাও 2 অ্যাম্পস ফ্লো হবে, যদি 150 অ্যাম্পিয়ার 150 অ্যাম্পিয়ার পাঠাও 1.5 অ্যাম্পিয়ার উইল বি ইনডিউসড ইন ইওর সিটি সেকেন্ডারি। দেখো ব্যাপারটা পুরো ক্লিয়ার হলো কিনা। অর্থাৎ পিটির ক্ষেত্রে, পিটির সঙ্গে সিটির একটা বড় পার্থক্য হলো, পিটিতে কিন্তু প্রাইমারি কয়েল সেকেন্ডারি কয়েল দুটোই ছিল, তুমি প্রাইমারি কয়েলে হাই ভোল্টেজ সাপ্লাই দিতে, সেকেন্ডারি কয়েল থেকে লো ভোল্টেজ পেতে, whereas in case of your CT there is no basically primary turn, primary coil is your the conductor itself, কন্ডাক্টর নিজেই, যার সঙ্গে তোমার কোনো ডাইরেক্ট ইলেকট্রিক্যাল কানেকশন লাগছে না, and CT has only the secondary of this coil, secondary coil, my primary coil is already is your conductor itself, and on whose conductor you have kept some turnover coils, and they are these turnover coils will act as the secondary, and if you short circuit this path, then some current will be flowed through this, and accordingly whatever ampere is flowing through here will be reflected here। এবার একটা প্রশ্ন হতে পারে যে স্যার আপনি যে এইটা কথাটা বললেন, তার মানে কি আমি যদি এর গায়ে মাত্র একখানা টার্নের কয়েল জড়াই, সিঙ্গেল টার্ন কি ধরো দুটো টার্ন, ধরো দুটো টার্নের কয়েল জড়াই, এর ভেতর দিয়ে যদি 200 অ্যাম্পিয়ার যায়, তাহলে এটা কি শর্ট সার্কিট করে দিলে এর ভেতর দিয়ে 20 অ্যাম্পিয়ার যাবে? দেখো মনে হয় তো হতে পারে, মনে করো এতগুলো টার্ন আমি দিইনি, হ্যাঁ এখানে এক্সট্রা ছিল আমার 100 টার্ন, মনে করো 100 প্যাঁচ আমি খাওয়াইনি, মাত্র দুটো প্যাঁচ খাইয়েছি, অর্থাৎ ভাবো এই কন্ডাক্টরটা ইনসুলেটেড কন্ডাক্টর, যার ভিতর দিয়ে 100 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে কি 200 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে, আমি এর গায়ে বাইরে দিয়ে কোনো কিছু কানেকশন না করে এর গায়ে একটা তার জড়িয়ে দিয়েছি, তারপরে শর্ট সার্কিট করলে ওর ভিতর দিয়ে 20 অ্যাম্পিয়ার ফ্লো হবে? এটা কি সম্ভব তোমাদের কি মানে? স্যার না স্যার, কারণ এত ভোল্টেজই ইনডিউস হবে না, তো কারেন্ট ড্র করবে কিভাবে? এক্স্যাক্টলি, এই ভোল্টেজটাই ভেতরে ইনডিউস হবে না, কেন ইনডিউস হবে না? কারণ হচ্ছে যে এই যে একটা টার্ন এমন কিছু ফ্লাক্স কাট করতে পারবে না যে ভোল্টেজটা তৈরি হতে হবে, কারণ ভোল্টেজ তৈরি হতে হলে ইউ শুড হ্যাভ এনাফ নাম্বার অফ ফ্লাক্স, ফ্লাক্সের ডিফাই ফ্লাক্স ডেন্সিটি শুড বি মাচ হায়ার, অনেক হিউজ হতে হবে, যেটা অনেকগুলো জড়িয়ে জড়িয়ে যত কয়েল বেশি জড়াবে তুমি এর উপর, তত ভালো ফ্লাক্সটা কিন্তু কাট করবে, তখন তুমি ওইটা করতে পারো, তখন একটু হায়ার কারেন্ট তুমি অ্যাচিভ চাইলে পেতে পারো। আবার দেখো নাম্বার অফ টার্নস বাড়িয়ে দিলে কারেন্ট তো এমনি কমে যাচ্ছে, তখন একটা অপটিমাইজেশনের জায়গায় আসতে হবে। তুমি যদি ভাবো যে আমি নাম্বার টার্নস কমিয়ে দেবো যে বেশি অ্যাম্পিয়ার তুলবো, সেটা সম্ভব না। যদি সম্ভব সত্যিকার হতো, তাহলে পাওয়ার চুরি করা খুব ইজি হতো, যে একটা ইনসুলেটেড তার গেছে, আমি ওর উপর তার জড়িয়ে ওখান থেকে পাওয়ার তুলে নিয়ে নিজের কাজে ইউজ করলাম, কাউকে জানতে না দিয়ে, করাই যেত, তাহলে পাওয়ার চুরি করা খুবই ইজি হয়ে যেত যদি এই জিনিসটা পসিবল হতো। অ্যাকচুয়ালি সেটা হয় না, কারণ একটা কন্ডাক্টর, মাথায় রাখতে হবে, একটা কন্ডাক্টর যখন যখন স্ট্রেট, তখন তার আশেপাশে ফ্লাক্স ডেনসিটি অর্থাৎ এই রিজিয়নটা জুড়ে যে ধরে কারেন্ট ক্যারি করছে, কিন্তু এই রিজিয়নটা জুড়ে যে তোমার ইয়েগুলো ম্যাগনেটিক ফ্লাক্স গুলো রয়েছে তার অ্যামাউন্টটা খুবই অল্প,
একমাত্র তুমি যদি পেঁচিয়ে দাও তখনই মাত্র ফ্লাক্স ডেনসিটি একটু বাড়ে, যেটাকে আমি ট্রান্সফর্মার অ্যাপ্লিকেশনে নিয়ে যাচ্ছি। একটা ট্রান্সফর্মার অতটা হাই অ্যাম্পিয়ার মানে হাই পাওয়ার কি করে ফ্লো করতে পারে, কারণ ওর ভেতরে প্রাইমারি বলো সেকেন্ডারি বলো প্রচুর নাম্বার অফ টার্নস থাকে, তবে সে ওই ফ্লাক্স ডেন্সিটিটা অ্যাচিভ করে, তবে সেই ভোল্টেজ জেনারেট হয়, তবে তারপর সেই কারেন্ট বা পাওয়ারটা তুমি পেতে পারবে। কিন্তু একটা কয়েলের ওপর একটা টার্ন জড়িয়ে দেবে আর ভাববে যে আচ্ছা এটাও সিঙ্গেল টার্ন ওটাও সিঙ্গেল কি ডবল টার্ন, এখানে 200 অ্যাম্পিয়ার এখানে আমি 100 অ্যাম্পিয়ার পাবো, কখনো দিন পসিবল না। তো সেই জন্য করা কি হয়, চেষ্টা করা হয় যে আমি কত অ্যাম্পিয়ারের, অর্থাৎ যেটা আমি বলতে চাইছি যে এই এই যে টার্নস মানে টার্নসটা আর কি, টার্নসটাকে এমন ভাবে ডিজাইন করা হয় যে আমার পরিষ্কার বলে দেওয়া হয় যে এদিকে 200 অ্যাম্পিয়ার গেলে এদিকে কত অ্যাম্পিয়ার পাওয়া যায়। যদি জিজ্ঞেস করবে স্যার কিরকম রেঞ্জে সিটি পাওয়া যায়, সিটি বিভিন্ন রেঞ্জে পাওয়া যায়, আমি কতগুলো রেটিং লিখছি দেখো। তারপরে পাওয়া যায়, তারপরে পাওয়া যায় হুম এই রকম রেঞ্জের সিটি পাওয়া যায়। এবং সমস্ত সিটি গুলোকে দেখতে কিরকম, আমি দরকারে গুগল ইমেজ থেকে কিছু ছবি তোমাদেরকে দেখিয়ে দেবো, বা তোমরা নিজেরা গুগল ইমেজে সার্চ করো সিটি কারেন্ট ট্রান্সফর্মার, সিটি যে সার্চ করো, লো পাওয়ার সিটি হাই পাওয়ার সিটি দেখবে। হাই পাওয়ার সিটি গুলো কারেন্ট ট্রান্সফর্মার গুলো অনেক বড় দেখতে, মানে তেল ট্যাঙ্কারের মতো দেখতে ওগুলো। আর তোমার ইয়েগুলো লো পাওয়ার সিটি দেখো, দেখবে ছোট্ট এরকম হাত দিয়ে চুড়ি পরা হয়, মোটা বালা করা হয়, ওই রকম রেঞ্জে দেখতে, বাটির মতো এরকম কোড রিডিং এর মতো দেখতে। অর্থাৎ তুমি যে ওয়্যারটার ভেতর কারেন্টটা মাপতে চাইবে, বাজারে এরকম পাওয়া যাচ্ছে জিনিসটা এরকম কিনতে। ঠিক আছে, এটা এটা এইরকম একটা দেখতে জিনিসটা, মোটা কোরের মতো, তার মধ্যে দেখবে দুটো তার আর তার আউটপুট আছে। তোমার কি করতে হবে, যে ওয়্যারের কারেন্ট মাপতে হবে সেই ওয়্যারটাকে এর ভেতর দিয়ে গলিয়ে দিতে হবে, যে ওয়্যারের ভেতর কারেন্ট মাপতে চাইবে। তার মানে ওটার ভেতর দিয়ে ধরো তোমার যদি যদি তুমি এটা 405 সিটি হয়, তাহলে এর ভেতর দিয়ে যদি 400 অ্যাম্পিয়ার যায়, তাহলে এটাকে শর্ট সার্কিট করে দিলে এখানে 5 অ্যাম্পিয়ার ফ্লো হবে মাত্র। এটা হচ্ছে নর্মাল রেটিং। এবার তোমার যদি এখানে 200 অ্যাম্পিয়ার ফ্লো হয়, তাহলে এটা বুঝতে পারছো 2.5 অ্যাম্পিয়ার যাবে, রেশিও যা আছে তাই অনুযায়ী রেশিও হবে। তো এইরকম বাজারে কিনতে পাওয়া যায় সিটি। এটাই হচ্ছে কারেন্ট ট্রান্সফরমারের মূল নীতি, যে কারেন্ট ট্রান্সফরমারকে যদি ইউজ করতে হয় এভাবে ইউজ করতে হবে। এবার যদি বলো যে স্যার আমি মাপবো কি করে ভোল্টেজ, কারেন্ট মাপবো কি করে, এবার কিছুই না আউটপুট, এবার তুমি এটাকে একটা অ্যামমিটারের ভেতর দিয়ে পাস করে দাও। ধরো তুমি একটা বাজার থেকে একটা অ্যামমিটার কিনেছো, যে অ্যামমিটারের দাগ লেখা ছিল 0 অ্যাম্পিয়ার থেকে 5 অ্যাম্পিয়ার অব্দি মাপতে পারতো এই মিটারটা, ঠিক আছে। এই অ্যামমিটারটা মাপতে পারে 0 অ্যাম্পিয়ার থেকে 5 অ্যাম্পিয়ার অব্দি এসি। তো হ্যাঁ এসি। এবার এর যে দুটো টার্মিনাল আছে, তুমি জানো ভালো করেই যে অ্যামমিটারের ভেতর দিয়ে আমি যদি 5 অ্যাম্পিয়ার পাঠিয়ে দিই, তাহলে এখানে কাঁটাটা 5-এ গিয়ে দাঁড়াবে। ভালো, কিচ্ছু করতে হবে না, এই তো, আর কি দরকার। তখন আর কি করবে, 5টা এখানে মুছে দিয়ে এখানে 400 লিখে দেবে, ব্যাস, নে ঝামেলা মিটে গেল। এটা 0, এটা 400, মাঝখানে তাহলে 200, এই ধরো 100, এই ধরো 50, ব্যাস মেপে নাও। এবার তুমি যেরকম অ্যাম্পিয়ার যাবে কাঁটা সেখানে দাঁড়াবে, মিটে গেল। কত ইজি না কাজটা। সিটি সংক্রান্ত, সিটির মেন যে কনসেপ্টটা আশা করি ধরতে পেরেছো। এবার যেটা বলা হয়নি আমার, সেটা হচ্ছে কি জানো বলতে গেলাম, হুম হুম তো এই যে জিনিসটা, হ্যাঁ হ্যাঁ ওইটাকে বলতে হবে। ধরো এই যে জিনিসটা আমি কি করছি, আমার ধরো যে আমার একটা লোড আছে, আমি একটা কারেন্ট মাপবো, কারেন্ট মাপার জন্য আমাকে কি করতে হবে না, সাপোজ এটা আমার ধরো সাপ্লাই, এটা আমরা একটা এসি সাপ্লাই
যা ভোল্ট যা কারেন্ট আমার দেখার দরকার নেই। এ হচ্ছে লোডে দুটো তার দিয়ে কানেক্টেড। ধরো এখানে একটা এ আছে, সুইচ আছে, এই সুইচের আউটপুট থেকে একটা লোডে কানেক্টেড, এটা ধরো লাল তারটা, এটা কালো তারটা, এন্ড দিস ইজ ইওর লোড। তুমি কি করবে, এই যে সিটিটা, সেই সিটাকে নিয়ে তুমি এই তারটাকে ছাড়িয়ে ভেতর দিয়ে গলিয়ে দাও, অর্থাৎ এই সিটাকে এখানে লাগিয়ে দাও। সিটিকে এইভাবে দেখানো হয় সবসময়, অর্থাৎ একটা কারেন্ট ওয়্যারে কারেন্ট ফ্লো হচ্ছে, সিটি কে বোঝাতে হলে ওইভাবেই বোঝাতে হয় যে এইটা একটা সিটি। এবং এর আউটপুটটাকে আমি কি করেছি, ধরো ডাইরেক্টলি আমি অ্যাম্পিয়ার মিটারে দিয়ে দিয়েছি, আমি যা অ্যাম্পিয়ার যাচ্ছে অ্যাকর্ডিংলি আমি দেখতে পাচ্ছি, ব্যাস মিটে গেল। তো এই যে সিটিটা হলো, কি তোমাদের কি মনে হয়, এইখানে ধরো সিটিটা লাগিয়েছি আমি, একটা সার্টেন অ্যাম্পিয়ার পেলাম, ধরো এখানে 3 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার দেখালো, যেখানে দেখাচ্ছে 3 অ্যাম্পিয়ার, সেভাবেই ডিজাইন করা আছে, অর্থাৎ এর ভেতর দিয়ে 3 অ্যাম্পিয়ার যাচ্ছে। এইরকম স্কেলটা মুছে দিয়ে 400 লিখেছিলাম, এখানেও স্কেল মুছে দেওয়া আছে, এবং তারপর তুমি দেখছো এখানে 3 অ্যাম্পিয়ার, মানে এর ভেতর দিয়ে 3 অ্যাম্পিয়ার যাচ্ছে। ওকে, তুমি এইটাকে এখান থেকে সরিয়ে দিয়ে যদি এখানে লাগাও, কত রিডিং দেখাবে তো একটু বলবো আমাকে? স্যার কারেন্টটা তো সেমি, স্যার এটা ক্লোজ আছে সুইচটা, হুম 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 হুম। তাহলে তো স্যার জিরো হবে। কেন? সুইচটা কি ক্লোজ আছে? হ্যাঁ, আগেও ক্লোজ ছিল, আগেটা আমি দেখাতে ভুলে গেছিলাম, স্যার ওটা আগেও ছিল। লোডের মানে লোডের পরে লাগানো হয়েছে তো। তো কি হয়েছে, সুইচের সিরিজে কাজ তো তো আছে। সার্কিটকে কমপ্লিট করা, নাহলে ব্রেক করা। না মানে সিটির কথা বলছি, সিটিটা মানে লোডের হ্যাঁ, পরে আমি ওটাই লাগানো বলছি, হয়েছে। সিটে পরে লাগানো ছিল, সিটে লোডে লাগানো আছে না পরে লাগানো আছে। আমার প্রশ্ন হচ্ছে যে আগে এখানে লাগিয়ে 3 অ্যাম্পিয়ার দেখাচ্ছিল, এখানে লাগিয়েছি কত অ্যাম্পিয়ার দেখাবে? ওর থেকে কিছু কম দেখাবে হয়তো। কেন কম কেন দেখাবে, আরে এখান দিয়ে যা পরিমাণ কারেন্ট ঢুকছে এটা দিয়ে তো সেটাই বেরিয়ে আসছে, কম কেন এখানে কি? দেখো আমি বলছি, কারেন্ট ফ্লোর সঙ্গে তুমি যদি জলের ফ্লোকে সেম ভাবে গুলিয়ে ফেলো না, তখন এই ধরনের কনফিউশন তৈরি হয়। কারেন্টকে মানে অর্থাৎ ইলেকট্রনের ফ্লো হতে হলে কিন্তু কমপ্লিট পাথ লাগে। আমার এখানে পাওয়ার কনজাম্পশন হয়ে যাচ্ছে, মানে ইলেকট্রন গুলো, যদি কারেন্ট ফ্লো হচ্ছে ইলেকট্রন ধরো উল্টো দিকে যাচ্ছে ধরে নিলাম, তো সেখানে কি চার্জ ক্রিয়া গুলো এখানে গেল, বা ধরো হোল গুলো এখানে গেল, হিট এখানে কনজিউম হয়ে গেল, যা ফিরবে না ওরা। ইলেকট্রিসিটি তো ওরকম করে ফ্লো করে না। ইলেকট্রিসিটি মানেই হচ্ছে যে কোনো চার্জ ক্যারিয়ার, সেটা কনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকে না, তারা যত জোরে ফ্লো হবে তত বেশি এনার্জি বা তত বেশি আউটপুট। কিন্তু যত পরিমাণ হোল এখান দিয়ে ঢুকে, ততগুলোই হোল এদিক দিয়ে বেরিয়ে আসে। অর্থাৎ উল্টো ভাবে ঘুরিয়ে যদি বলি, যতগুলো ইলেকট্রন এদিক দিয়ে যাচ্ছে, ততগুলো ইলেকট্রন এদিক দিয়ে বেরিয়ে আসছে। এবং এটা দেখো একটা এসি সোর্স, এসি সোর্স মানে তার ফ্রিকোয়েন্সি যদি 50 হার্টজ হয়, তাহলে সেকেন্ডে 50 বার একটা ইলেকট্রন সোর্স থেকে লোডে যাচ্ছে, আর লোড থেকে সোর্সে যাচ্ছে। অর্থাৎ এই রাস্তা দিয়ে ইলেকট্রনটা ওদিকে যাচ্ছে, আবার এদিকে আসছে, আবার ওদিকে যাচ্ছে, আবার এদিকে আসছে, মানে তো একটা ইলেকট্রন না, সমস্ত ইলেকট্রন। সেক্ষেত্রে ইলেকট্রনের ফ্লোটা দিকটা কনস্ট্যান্ট না, এটাই তো ব্যাপার। তো যতগুলো যে পরিমাণ কারেন্ট এখান দিয়ে ফ্লো হচ্ছে, একই পরিমাণ কারেন্ট এটা দিয়ে রিটার্ন খাচ্ছে, তবে তো বাত কমপ্লিট হচ্ছে। এই সুইচটা আমি যদি এইখানটায় না লাগিয়ে, সুইচটা আমি যদি এইখানে লাগাই, কাজ কি করবে না? একই তো কাজ করবে। বুঝতে পেরেছো তোমাদের ভুল কনসেপ্টটা, তুমি বলে স্যার এইখানে হয়তো কিছু কম দেবে, কেন কম দেবে? হ্যাঁ স্যার। চার্জের ফ্লোটা তোমার কনস্ট্যান্ট। তাহলে আমার যদি এইখান দিয়ে 3 অ্যাম্পিয়ার যায়, আমার কাঁটাটা ধরো, ধরো এটা নাল ডিটেকশন টাইপ গ্যালভানোমিটার ছিল, মানে এইখানে জিরো লাগছিল, 3 অ্যাম্পিয়ারটা দেখাচ্ছিল +3 অ্যাম্পিয়ার, তুমি যদি এইখানে লাগাও তখন ওটা দেখাবে -3 অ্যাম্পিয়ার, কারণ দেখো ডিরেকশনটা গেছে উল্টে। অর্থাৎ একটা সিটি, তার ভেতর দিয়ে কারেন্ট যদি এদিকে যায়, কাঁটা যদি ওই দিকে ঘোরে, যদি কারেন্টটাকে তুমি এই দিকে পাঠাও, কাঁটা ঘুরবে উল্টো দিকে। কারণটা বুঝেই গেছো, এখানে তো আর রকেট সায়েন্স না, এটা বুঝেই গেছো কারণটা কি, যেদিকে যাবে কারেন্ট তো উল্টো উল্টো দিকে যাবেই। এটা একটা গল্প গেল।
দ্বিতীয় হচ্ছে তুমি যদি এবার এটা তুমি এই এই দিকে লাগাও বা যেখানে লাগাও, সিটিটা কোন ডিরেকশনে লাগাচ্ছ, এটা সোজা লাগাচ্ছ নাকি উল্টে লাগাচ্ছ, তার উপর কিন্তু ডিপেন্ড করে তোমার কারেন্টের ভ্যালু। যদিও এসির ক্ষেত্রে পজিটিভ বা নেগেটিভ বলে কিছু হয় না, এসির ক্ষেত্রে প্লাস বা মাইনাস বলে কিছু হয় কি, হয় না। তোমার যদি সিটিটা এসি সিটি হয়, সিটি দু রকম হয়, এসি সিটি আর ডিসি সিটি। এসি সিটি যদি হয় সেক্ষেত্রে প্লাস মাইনাস কিছু দেখাবে না, কারণ ওখানে তো প্লাস মাইনাস বলে কিছু নেই। সব দুটো পাতের ভেতর দিয়ে কারেন্ট একবার এদিকে যায় একবার এদিকে আসে, একবার এদিকে যায় একবার এদিকে আসে। সেকেন্ডে 50 বার ওইদিকে ফ্লো করে, সেকেন্ডে 50 বার উল্টো দিকে ফ্লো করে, তাই তো। তো সেক্ষেত্রে জন্য এসির ক্ষেত্রে প্লাস বা মাইনাসের আলাদা কিছু নেই, 3 অ্যাম্পিয়ারই দেখাবে। যদি তোমার এই সাপ্লাইটা ডিসি সাপ্লাই হয় সেক্ষেত্রে তোমাকে লাগাতে হবে ডিসি সিটি, সেটা আবার একটু অন্যভাবে কাজ করে, সেটা ডাইরেক্ট এত সোজা ভাবে কাজ করে না, সেখানে ডিসিটি অনেক গল্প আছে, সেটা পরে আসবো আমি। মোট কথা যদি এটা ডিসি সাপ্লাই হয় সেক্ষেত্রে তুমি যদি সিটিটাকে এদিকে লাগাও তখন দেখবে +3 অ্যাম্পিয়ার, সিটি যদি এদিকে লাগাও তখন দেখবে -3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, যদি এই ডিরেকশনটা ফিক্স থাকে। এবার তুমি যদি আবার এরকম মনে করো যে আচ্ছা স্যার যদি দুটো তারকেই আমি এদিক দিয়ে পাস করিয়ে দিই, এদিকটা আমার লোড আছে এদিকে আমার সোর্স আছে, তাহলে তুমি এসি লাগাও কি ডিসি লাগাও যাই লাগাও, খেয়াল করো এসির ক্ষেত্রে কি হবে ব্যাপারটা ভালো করে বোঝো। এসির ক্ষেত্রে যখন এদিক দিয়ে কারেন্ট যাবে তখন কারেন্টটা রিটার্ন করবে এদিক দিয়ে, এ দুটো মিলিয়ে এর আউটপুট কি হবে, কারণ কি মনে হচ্ছে, সে জিরো হয়ে যাবে। জিরো। তখন দেখবে এখানে 0 অ্যাম্পিয়ার, এই কাঁটা জিরো জায়গায় পড়ে থাকবে। আবার ধরো এসির ক্ষেত্রে তো পর মুহূর্তেই ডিরেকশনটা উল্টাবে, অর্থাৎ 20 মিলি সেকেন্ড পরেই ডিরেকশনটা উল্টে যাবে, তখন কারেন্টটা যদি দেখবে এদিকে পাস করছে তখন এই কারেন্টটা দেখবে উল্টো দিকে পাস করছে, তো সব মিলিয়ে তখন দেখবে সে জিরোই পড়ে থাকবে। সে তাহলেই ইয়েটা হচ্ছে যে যদি তুমি দুটো তারকেই অর্থাৎ ফরওয়ার্ড কন্ডাক্টিং পাথ আর রিটার্ন পাথ দুটোকে যদি সিটির ভেতর দিয়ে পাঠিয়ে দাও, তাহলে দুটো মিলিয়ে কিন্তু আলটিমেট নেট রেজাল্ট জিরো হয়ে যাবে, সে তুমি এখানে এসি লাগাও ডিসি লাগাও যাই লাগাও। কিন্তু যদি সিঙ্গেল সিঙ্গেল লাগাও, ডিসির ক্ষেত্রে যদি সিঙ্গেল সিঙ্গেল লাগাও সেক্ষেত্রে তুমি পজিটিভ বা নেগেটিভ ডিরেকশন তুমি দেখতে পাবে। অর্থাৎ এই সিটিটা যদি ডিসি সিটি হয় না, তাহলে দেখবে এর মাথায় ছোট্ট একটা এরকম দাগ দেওয়া আছে, সিটির মাথায় দাগ দিয়ে বোঝানো আছে যে এই দিক দিয়ে যদি আপনি কারেন্ট পাঠান তাহলে আউটপুট পজিটিভ আসবে, উল্টো দিকে এলে কিন্তু নেগেটিভ আসবে। সেটা যে ডিসিটি বানিয়েছে সেই ওর গায়ে মার্কিং করে দিয়েছে। আর এসিসিটির ক্ষেত্রে এখন কোনো ডিরেকশনের ব্যাপার নেই, ও তুমি যেখানেই লাগাও ওর অ্যাম্পিয়ারটা দেখাবে, এই ব্যাপার। এবার সবার মনে একটা জিনিস মাথায় প্রশ্ন এতক্ষণ হয়তো আসছে যে স্যার আপনি এসিসিটি না হয় আমি মেনে নিয়েছিলাম, ভোল্টেজ ইনডিউস হচ্ছে হচ্ছে, ডিসির ক্ষেত্রে কি করে সিটি কাজ করবে, এটা তো সবার মাথায় স্টার্ট করা হবে। যে স্যার আপনি বললেন এটা একটা ট্রান্সফর্মার, আর আমরা জানি ট্রান্সফর্মার এসি ছাড়া কাজ করতে পারে না বিকজ অফ ভ্যারিয়েবল field flux d∅dt is necessary, but if I flow some DC current through this then your phi is basically constant, and being phi constant d∅dt will be your zero, so no voltage will across in this conductor, and if I short circuit this no current flow through should be there, এটা কিন্তু হবে। অর্থাৎ একটা তুমি ডিসি কন্ডাক্টর যাচ্ছে, ধরো এই ওয়্যারটার ভেতর দিয়ে আমি এখন এসি পাঠিয়েছিলাম, এবার এর ভেতর দিয়ে আমি ডিসি পাঠাচ্ছি, তো এর গায়ে মনে করো এরকম কন্ডাক্টর জড়ালো, যে কন্ডাক্টরের আউটপুটটা তুমি দেখতে চেষ্টা করো দেখবে জিরো। কারণ কি, ম্যাগনেটিক ফ্লাক্স না হয় কয়েলে ইনডিউসড হলো কিন্তু সেটা ভ্যারিয়েবল ফ্লাক্স না, যখনই সেটা ভ্যারিয়েবল ফ্লাক্স নয় তখনই কিন্তু d∅dt উইল বি জিরো। আর এর দিয়ে কোনো ভোল্টেজই আসবে না, তুমি সে শর্ট সার্কিট করো ওপেন রাখো যাই করো, আসবে না। যদি না আসে সেক্ষেত্রে ডিসিসিটির ক্ষেত্রে আউটপুট কিন্তু তুমি জিরো পাবে। অর্থাৎ ডিসিসিটি লাগাতে গেলে অ্যাকচুয়ালি কিন্তু এখানে নেট রেজাল্ট জিরো। তার মানে আমি যে এই যে কথাটা বলে দিলাম দুম করে যে ডিসিসিটির সঙ্গে একটা অ্যামমিটার লাগিয়ে দাও তুমি মাপতে পারবে, কোনো দিন হবে না। এখানে একটা আলাদা সার্কিট লাগে, ডিসি যদি কারেন্ট এটা ফ্লো হয় না, এখানে একটা স্পেশাল সার্কিট লাগে। ঠিক আছে, বেসিক্যালি সার্কিটটা কিছুই না, এ হচ্ছে একটা তোমার এইটার সাথে একটা মানে জাস্ট ইয়ে করে আর কি, মানে এইখানে একটা তোমার ইয়ে পাঠায়, এখানে ভ্যারিয়েবল ফ্লাক্স ও নিজে মানে নিজে একটা সাপ্লাই পাঠায়, এইটাকে সেটা দিয়ে এফেক্ট করায় জিনিসটা, পরে এসে বলবো এটা।
তো মোট কথা এই যে সার্কিটটাতে, সেই সার্কিটটা দিয়ে এখানে একটা অলরেডি একটা সাপ্লাই পাঠিয়ে রাখা হয়, ডিসি কারেন্ট সেটাকে অ্যাফেক্ট করে, অ্যাফেক্ট করার পর রিডিংটা তোমার এখানে দেখায়। অর্থাৎ ডিসি সিটি, এসি সিটি যদি হয়, অর্থাৎ মানে এসি সাপ্লাইকে তোমার সিটি দিয়ে মেজার করা খুব ইজি, লাগালে আউটপুট অ্যামমিটার লাগিয়ে দাও, ইটস ওকে। ডিসির ক্ষেত্রে কিন্তু দুম করে অঙ্ক করা যায় না। তুমি ইনফ্যাক্ট আমি একবার দেখে নেবো যে ডিসি তোমার সিলেবাসে আছে কিনা। এই সার্কিটটা এখনই পড়তে গেলে মাথা খারাপ হয়ে যাবে, এখনই মানে মাথা খেপে যাবে। আমি সিটিটা কমপ্লিট করবো, তারপর যদি তোমাদের আগে দেখে নেবো সিলেবাসে আছে কিনা, হয়তো আছে, তাহলে তো ভালো, আর না যদি থাকে আমি তখন বলবো এর কি সার্কিট আছে। এর মধ্যে বেসিক্যালি একটা ওয়েব ফর্মকে আপ করে, অফসেট করে, অফসেট করা কাজ, এটা পরে বলে দেবো। তো আমি এখন ডিসি সিটির কনসেপ্ট ছেড়ে দিলাম, মোট কথা আমি এটুকু জানলাম যে এসি সিটি এভাবে কাজ করে। যদি এটা এসি সিটি পাঠাই তার কোনো ডিরেকশন নেই, আর যদি আমি একই পাথ মানে এই যে সমস্ত আমি যে একটার ভেতর দিয়ে পাঠিয়ে দিই, তাহলে নেট রেজাল্ট কিন্তু আমার জিরো হবে। এটা কিন্তু হবেই, কিছু করার নেই। তো এইটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমারের কনসেপ্ট। এবং আরেকটা যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে এরকম, বাজছে কটা আসলে বলা হয়ে যাবে না, কটা বাজছে গো? 12টা 6 না, দেখে একটু শুরু করে বলে দিই। এবার ধরো একটা অ্যারেঞ্জমেন্ট এরকম করা হয়েছে, সেটা কি না, এই ধরে নিচ্ছি এই এই কন্ডাক্টরটাই শুধু গেছে দিক দিয়ে, হুম, শর্ট সার্কিট, কিছু করার নেই। ধরে নাও এটা একটা গ্যালভানোমিটার, তুমি যেরকম গ্যালভানোমিটার লাগাবে লাগিয়েছো, এর ভেতর দিয়ে তুমি 400 অ্যাম্পিয়ার পাঠাচ্ছ, ঠিক আছে? এবং 400 অ্যাম্পিয়ারের কারেসপন্ডিং মনে করো এইখানটায় এইটা থ্রু 5 অ্যাম্পিয়ার ইনডিউসড হয়ে গেল এইদিকে। 400 অ্যাম্পিয়ার কারেসপন্ডিং এইখানটায় 5 অ্যাম্পিয়ার ইনডিউসড হয়ে গেল। 5 অ্যাম্পিয়ারকে তুমি অ্যামিটারে পাঠিয়ে দিলে ওকে। এমনও কিছু থাকতে পারে, এবার 5 অ্যাম্পিয়ার ধরো এখানে পাঠালে, তো 5 অ্যাম্পিয়ার এখান দিয়ে তো ফ্লো করবে, ঠিক আছে। 5 অ্যাম্পিয়ার যখন এখান দিয়ে কন্টিনিউয়াস ফ্লো করতে শুরু করবে না, ফ্লো করবে কোন শর্তে? 5 অ্যাম্পিয়ার ফ্লো করছে মানে একটা, ভাবতে পারছো এটা কতটা চাপের বিষয়? মানে 5 অ্যাম্পিয়ার এই সার্কিট দিয়ে ফ্লো করছে মানে এই কয়েলটার ভেতর দিয়ে কিন্তু 5 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে এই ক্লোজড পাথে। সেই 5 অ্যাম্পিয়ার ফ্লো হতে গিয়ে এই ওয়্যারটা গরম হতে পারে, এই ওয়্যারটা গরম হতে পারে, ইভেন এই কয়েলটাও কিন্তু এখানে যে কয়েল গুলো রয়েছে, এই কয়েলটাও কিন্তু ইনস্ট্যান্ট গরম হয়ে পাওয়ার লস তো করাবেই, সিটাকেও ড্যামেজ করতে পারে। তখন বলছে যে একটা কাজ করো, দেখো গরম কোন একটা জায়গা হবে, ঠিক আছে? তো বলছে যে গরম যদি হতেই হয়, আমি সিটিটাকে গরম করে কেন নষ্ট করব? গরম যদি হতেই হয় আমি বাইরে কাউকে গরম করে নষ্ট করবো না। নষ্ট হোক কি, সেটা গরম সহ্য করতে পারুক, মোট কথা সেই গরমটাকে আমি অন্য জায়গায় করব, এই কয়েলটা যেন গরম না হয়। তখন একটা কনসেপ্ট আসছে, বলছে অ্যামমিটারটাকে ডাইরেক্ট লাগিও না, কারণ অ্যামমিটার ডাইরেক্ট লাগিয়ে দিলে ওর ভেতর দিয়ে হিউজ অ্যাম্পিয়ার ফ্লো করছে, তো এইসব এত করতে যেও না। একটা কাজ করো, এই যে শর্ট সার্কিট করলে এর ভেতর দিয়ে 5 অ্যাম্পিয়ার ফ্লো হওয়ার কথা ছিল, শর্ট সার্কিট করো না, ঠিক আছে? তুমি দুটো কাজ করো, এটা এর ভেতর এই তারের এই সিটিটাকে এমন অ্যাপ্লিকেশন লাগাও যার ভেতর দিয়ে 400 অ্যাম্পিয়ার ফ্লো হবে না। সিটিটাকে আমি 405-এর সিটি নেবো, ভালো করে বোঝো, 405-এর সিটি আমি ইউজ করব, কিন্তু বলছে সেই জায়গাতে ইউজ করো যেখানে 400 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে না। যদি খুব বেশি হয় 100 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে, আচ্ছা 100 অ্যাম্পিয়ারও না, ধরো 40 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে, 405-এর সিটিকে আমি কোথায় লাগালাম? যে ওয়ারের ভেতর দিয়ে 40 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে। খুব বেশি হলে হচ্ছে 50 অ্যাম্পিয়ার ফ্লো হবে, তার বেশি ফ্লো যেন এখান দিয়ে না হয়। ইচ্ছে করেই সিটিটাকে অনেক হায়ার রেঞ্জে আনা হলো, কেন? কারণ যদি এখান দিয়ে 40 অ্যাম্পিয়ার ফ্লো করে, তাহলে এখান দিয়ে তো আর 5 অ্যাম্পিয়ার ফ্লো করবে না, এখান দিয়ে 0.5 অ্যাম্পিয়ার ফ্লো করবে এখন, ঠিক? এবং আমি কি করলাম, কারেন্টটাকেও কমিয়ে আনলাম, তাতে এই সিটিটা বাঁচলো। তাতেও 0.5 অ্যাম্পিয়ার মানে কি 500 মিলি অ্যাম্পিয়ার, এটাও কিন্তু হিউজ। তোমরা কি জানো, আমরা যখন শক খাই,
তখন আমাদের শরীর দিয়ে কত অ্যাম্পিয়ার ফ্লো করে কেউ কি জানো? যখন আমরা শক খাই তখন আমার শরীর দিয়ে এইটা ফ্লো করে 500 মিলি অ্যাম্পিয়ারটা কিন্তু কম নয়, অনেক বেশি। সামান্য এই 400 মাঝে সিটি 40 অ্যাম্পিয়ারে তার লাগিয়ে এখানে 0.5 অ্যাম্পিয়ার পাওয়ার কথা, সেটাও কিন্তু আমার এইরকম রেঞ্জে। তখন কি হবে বলছে, এই যে অ্যাম্পিয়ারটাকে সেটা সিটিটা যেন গরম না হয়, তুমি এইখানে একটা রেজিস্ট্যান্স লাগাও। প্রশ্ন হচ্ছে কত কত সিট লাগাবো? বললো 10 ওহম। 10 ওহমের একটা রেজিস্ট্যান্স তুমি এখানে লাগাও। তার থেকে ওরা কি হবে, 0.5 অ্যাম্পিয়ার যদি 10 ওহমের ভেতর দিয়ে ফ্লো করতে যায়, তাহলে এখানে একটা ভোল্টেজ তৈরি হবে। কত ভোল্টেজ? ভি ইকুয়াল টু আই ইন্টু আর। 0.5 অ্যাম্পিয়ার ইন্টু 10 ইকুয়াল টু 5 ভোল্ট। অর্থাৎ এখানে একটা 5 ভোল্টের এসি ওয়েভফর্ম তৈরি হবে এই জায়গাটা। 5 ভোল্টের একটা এসি ওয়েভফর্ম এই জায়গাটা তৈরি হবে। দেখো খেয়াল করে, আচ্ছা এখানে যে 0.5 অ্যাম্পিয়ার গেল, হ্যাঁ, তার আউটপুট একটা রেজিস্ট্যান্স লাগালাম, যার মধ্যে 5 ভোল্ট তৈরি হচ্ছে। এবং শুধু তাই নয়, 5 ভোল্টটা তো যা তৈরি হচ্ছে হচ্ছে ওটা পরের বিষয়। পাওয়ারটা যখন এর ভেতর দিয়ে ফ্লো হচ্ছে, তাহলে নিশ্চয়ই এই রেজিস্ট্যান্সটা গরম হবে, অর্থাৎ এখানে পাওয়ার কনজাম্পশন হবে। পাওয়ার কনজাম্পশন কত? ভি ইন্টু আই, 5 ভোল্ট ইন্টু 0.5, মানে 2.5 ওয়াট। এখানে কিন্তু 2.5 ওয়াট কনজিউম হবে। তাতে করে সুবিধা কি হবে আমার, সিটিটার ইম্পিডেন্স অনেক লো থাকবে, ও এমন কিছু গরম হবে না। আর এটা এমন ভাবে করা হয়েছে যে এই সার্কিটের যা হবে, যা কিছু যে ঝামেলাটা এ পোয়াবে। এই যে গরম হচ্ছে, আমার তো গরম করার উদ্দেশ্য ছিল না, তবু গরম কিছুটা হবেই। তো এই যে ঝামেলাটা কে নিচ্ছে, বার্ডেনটা কে নিচ্ছে? এই রেজিস্ট্যান্সটা নাম দিয়ে দিচ্ছে বার্ডেন রেজিস্ট্যান্স। কে বলছে আমি বার্ডেন রেজিস্ট্যান্স। বার্ডেন রেজিস্ট্যান্স কেন? কারণ সিটির যে কারেন্ট আউটপুটটা এ সহ্য করছে, এবং আমরা বেসিক্যালি এর আউটপুটের ভোল্টেজটাকে নেবো 5 ভোল্ট নেবো, এইটাকে দিয়ে একটা ভোল্ট মিটারকে পাঠিয়ে দেবো। ভোল্ট মিটারে যেটা পাঁচের দাগ ছিল, 5-এর দাগটাকে মুছে দিয়ে আমি 40-এর দাগ করে দিলাম, কমপ্লিট। ভোল্ট মিটার যেটা 5-এর দাগ ছিল, সেই 5-এর দাগটা মুছে দিয়ে 40-এর দাগ করে দিলাম। তাহলে 40-এ গেলে 40 দেখাবে। যেরকম কারেন্ট যাবে সেরকম ভোল্ট এখানে কারেন্ট ইনডিউস হবে, সেরকমই ভোল্টেজ আউটপুট এই জায়গাটা আসবে। সেই ভোল্টেজকে দেখে এই ভোল্টমিটার কাঁটা নড়বে, নড়ে যা রিডিং সেই স্কেলটাকে মুছে সেই স্কেলের অনুযায়ী লিখে দিলে মিটে গেল ঝামেলা। দেখো ব্যাপারটা পুরোপুরি সর্বাধিক ক্লিয়ার হলো। ক্লিয়ার তো ব্যাপারটা? বার্ডেনের কনসেপ্ট আমি দিলাম এখানে, যে একটা সিটিতে কি করা হয়, মোস্টলি যেটা ফলো করা হয়, যে একটা হিউজ কারেন্ট কখনো অ্যামিটারের ভেতর দিয়ে ডাইরেক্ট পাস করে দেওয়া হয় না। তাতে করে পাস হবে হবে না কেন, তাতে করে গরম হবে, অ্যামিটার গরম হতে পারে, এটা গরম হতে পারে। আর গরম যদি কাউকে হতেই হয়, তাহলে সেটা একটা রেজিস্ট্যান্সের ঝামেলাটা নিয়ে ও গরম হোক। আর ওকে আমি এমন ভাবে ডিজাইন করব, এই রেজিস্ট্যান্সটা বাজার থেকে কিরম রেটের কিনে আনলাম, বাজারে গিয়ে আমি চাইলাম 10 ওহম, 5 ওয়াট রেজিস্ট্যান্সের। কিন্তু প্রত্যেকটা রেজিস্ট্যান্সের তার রেজিস্টিভ ভ্যালুর সাথে তার পাওয়ারটাও মেনশন থাকে। যে সরু রেজিস্ট্যান্স তোমরা হয়তো যদি দেখে থাকো, সেগুলো কিন্তু 0.25 ওয়াটের, মানে কোয়ার্টার ওয়াট, 1/4 ওয়াট। আর এত মোটা একটা রেজিস্ট্যান্স পাওয়া যায়, ওটা 5 ওয়াটের অবধি হয়। তো এই 5 ওয়াটের যাবতীয় এরা 5 ওয়াট অবধি সহ্য করতে পারে। যদি ম্যাক্সিমাম 40 অ্যাম্পিয়ার এখান দিয়ে ফ্লো করে, এটা 2.5 ওয়াট কনজিউম করবে। হোক না গরম টরম যা হচ্ছে ও হোক, বার্ডেনটা ও নিক। দিস রেজিস্ট্যান্স ইজ কল্ড অ্যাজ বার্ডেন অফ রেজিস্ট্যান্স, মানে সিটির বার্ডেন বলা হয় এটাকে। যার আউটপুটটাকে নিয়ে আমি কোনো ভোল্ট মিটারকে দিতে পারি। মিটারটাও এই মিটারের ভেতর দিয়েও বেশি কারেন্ট পাস করবে না, এও ভালো থাকবে, সবাই ভালো থাকবে। যা ঝামেলা হয় এ হবে। 5 বছর 10 বছর কি 5 বছর 7 বছর চলার পর আমার যদি মনে হয় রিডিং এ এরর আসছে, আমি রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করে দেবো। টাকা দাম? 3 টাকা দাম। সিটার তো দাম আছে, এই 400 মাসের সিটার দাম যদি জিজ্ঞেস করো কত দাম আছে, প্রায় সিটার দাম আছে ধরে নাও প্রায় 850 টাকা দাম আছে এটা। কপারের কয়েল তো, কোর, মোটা কোর আছে, কপারের কয়েল আছে, দাম পড়বে না? 3 টাকা। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের সিটির কনসেপ্ট দিলাম, সিটির বার্ডারের কনসেপ্ট দিলাম। পরের দিন থেকে আমরা মানে যেহেতু অনেকটা কনসেপ্ট তোমাদের পাওয়া হয়ে গেল,
এবার আমাদের পড়াটা অনেক ইজি হয়ে যাবে, শুধুমাত্র ক্লাসিফিকেশন গুলো বলবো, কোনটার কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলে বেরিয়ে যাবে। আর কনস্ট্রাকশন খুব ছোট, কিছুই নেই সেরকম। ঠিক আছে, মেন কনসেপ্টটা তোমাদের আই থিঙ্ক তৈরি হয়ে গেল। আরো সিটি বা তার বার্ডেন বা এখান থেকে কোশ্চেন থাকলে একটু বলতে পারো, মনে যদি কোনো কোশ্চেন অ্যারেঞ্জ করে। অ্যাটেন্ডেন্সটা আমি দেখে নিই, কেউ নাই, ক্লাসটা খুব খারাপ অবস্থা গো।